Welcome viewers, welcome to my channel Online পার্থ। বড়দিনের শুভেচ্ছা সবাইকে। কথা মতো নিয়ে এলাম ওয়েব ডিজাইনিং পর্ব। আজকে শুরু করতে যাচ্ছি পার্ট 1। HTML আমরা কভার করব CSS এর সঙ্গে একসঙ্গেই, কারণ আমাদের HTMLটা কি হয়, ক্লাস 11-12 CBSE, ICSE, Bengal medium বোর্ডেও ইনক্লুডেড, বোথ কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, সবকটা ক্ষেত্রেই HTML নেটওয়ার্কিং চ্যাপ্টারে ইনক্লুডেড। এবার আরও নিচু ক্লাসে হয়তো CBSE, ICSE বোর্ডেও থাকতে পারে, এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। এনিওয়ে, HTMLটা হয়তো অনেকেরই জানা, তবুও ওয়েব ডিজাইনিংয়ে তো HTML বেসিক স্ট্রাকচার, সেটাকে অস্বীকার করা যায় না। তো চলুন আমরা শিখতে শুরু করব। শুরু থেকেই HTML উইথ CSS দেখা যাক। বেসিক স্ট্রাকচার অফ HTML ডকুমেন্ট। আমরা জানি ওয়েবসাইট, ওয়েব পেজ, এই ব্যাপারগুলি আমি শর্ট ভিডিওতে একটু বলেছিলাম, 1 মিনিটে তো সেভাবে বলা যায় না। তো আমরা ওয়েব পেজ সকলেই, অনেকে হয়তো একটু আইডিয়া রয়েছে HTML আমরা করে থাকি। যেই ওয়েব পেজগুলো আমরা পরস্পরের সঙ্গে লিঙ্কিংও করেছি, কিন্তু কি হয়, আমরা আমাদের নিজেদের কম্পিউটারে, ল্যাপটপে বা ডেস্কটপে আমরা দেখতে পাই। কিন্তু ওয়েবসাইট তো এমন হওয়ার ব্যাপার নয়। ওয়েবসাইট যে কোনো জায়গার থেকেই, যে কোনো ডিভাইস থেকে ইন্টারনেটে যুক্ত হয়ে দেখা যায়, তাই না? সেটা তাহলে ওয়েব হোস্টিংয়ের পর্যায়ে পড়ে। আমরা ধীরে ধীরে যাব, ওদিকে যাচ্ছি না। তাহলে বেসিক স্ট্রাকচার অফ HTML ডকুমেন্ট দেখা যাক। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যার জন্য কোনো আলাদা কম্পাইলারের দরকার হয় না, ব্রাউজার সাপোর্ট করে। ব্রাউজার বলতে ক্রোম, এজ, মজিলা, ফায়ারফক্স ইত্যাদি যে কোনো ব্রাউজারই হতে পারে। এবার তা আমাদের লাগবে একটা এডিটার। তো উই ক্যান ইউজ নোটপ্যাড, বেসিক এডিটার, নোটপ্যাড প্লাস প্লাস, আমাদের ওয়ার্ডপ্যাড, এনিথিং হোয়ার উই ক্যান রাইট, যে কোনো জায়গায় একটা লেখার হলেই হলো। তো এখানে HTML এর বেসিক স্ট্রাকচারটা কি, এলিমেন্টগুলো আমাদের এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটে থাকে। তো মেইন এলিমেন্টটা কি, রুট এলিমেন্ট যেটাকে বলি, সেটা হচ্ছে HTML দিয়ে শুরু হয়। আর এগুলোকে ট্যাগ বলি আমরা। এই ট্যাগ শেষ হচ্ছে কি করে, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। HTML শুরু হলো, HTML শেষ হলো ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। নট নেসেসারি যে সব কটা ট্যাগ শেষ হতেই হবে। সেই জন্য ট্যাগ বেসিক্যালি আমরা ক্লাসিফাই করতে পারি দুটি ধরনের। একটা এমটি ট্যাগ, যেটা শেষ না করলেও চলে, আমরা দেখব। আর যেটা নন এমটি ট্যাগ, যেটা শেষ করতে হয়। না করলে কি হয়, না করলে ওই এফেক্টটা পরবর্তীকালে রয়ে যায়। আমি যদি বি লিখি, মানে বোল্ড হয়ে গেল, তারপরে যদি ওটাকে না ক্লোজ করি, তাহলে যত টেক্সট আছে সবকটাই বোল্ড হয়ে যাবে। এই আর কি, এরর মেসেজ তো পাওয়া যাবে না। তো যাই হোক, প্রথম থেকে শুরু করি। ওই যে এক্সক্লেমেটরি সাইন দিয়ে ডক টাইপ HTML, এটা কিন্তু ডিক্লেয়ার করে যে আমাদের ডকুমেন্টটা ট্রিট করা হবে HTML5 ডকুমেন্ট হিসাবে। ঠিক আছে, দেন আমরা স্টার্ট করব HTML রুট এলিমেন্ট দিয়ে। তার ভেতরে দুটো অংশ মূলত, একটা হেড, একটা বডি। এই হেডের ভেতরে কি থাকে, মেটা ডেটা। অ্যাবাউট মেটা ডেটা কি, আমাদের ডকুমেন্ট সম্পর্কে বিস্তারিত আমরা বর্ণনা করতে পারি। তার মধ্যে টাইটেল থাকতে পারে, তার মধ্যে ক্যারেক্টার এনকোডিং থাকতে পারে। মানে আমরা যদি কোনো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করি, যেমন বাংলা ইউজ করি, যদি সেই ল্যাঙ্গুয়েজটা যাতে সাপোর্ট করে সেই বিষয়ে বলতে পারি। কোনো লিঙ্ক করতে পারি CSS এক্সটার্নাল ফাইলকে, জাভাস্ক্রিপ্টকে করতে পারি, বা স্টাইল ডিক্লেয়ার করতে পারি CSS। ধীরে ধীরে দেখব। ওই পোর্শনটা, হেড পোর্শনটা বলা হলো। মূল ওয়েব পেজ কন্টেন্টটা যেটা আমাদের থাকবে, সেটা আমরা এই বডি এলিমেন্টের ভেতরে ডিক্লেয়ার করব। সেটা টেক্সট হতে পারে, ইমেজেস হতে পারে, ভিডিও হতে পারে, কোনো লিঙ্ক হতে পারে, সব কিছু আলাদা আলাদা কালার দিয়ে মেনশন করা থাকলো। ঠিক আছে, এবার দেখা যাক। এই একটা মোস্ট অর্ডিনারি আমরা
HTML ডকুমেন্ট ক্রিয়েট করলাম। আমি আর ডক টাইপ HTMLটা এখানে দিচ্ছি না। HTML রুট এলিমেন্ট থেকে শুরু হলো। হেডের মধ্যে আমরা একটা টাইটেল বলে ট্যাগের মধ্যে লিখলাম ওয়েলকাম। বডিতে কিচ্ছু লেখা হয়নি, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ওয়েব। এবার আমরা এটাকে সেভ করছি। ওই ডান দিকের স্ক্রিনটা খেয়াল করতে হবে, ওই মেরুন সার্কেল কালারের ভেতরটা, বিশেষ করে ফাইল নেম fst.html, ফাইল নেম মে বি এনিথিং, তবে ব্ল্যাঙ্ক স্পেসটা পরিহার করাই ভালো। fst.html, এটা কিন্তু খেয়াল করতে হবে HTML ডকুমেন্টের এক্সটেনশন নেমটা কি হবে, HTML। আর সেভ অ্যাজ টাইপটা নোটপ্যাড খুললে জেনারেলি টেক্সট থাকে, সেটা আমরা অল ফাইলস করে নিচ্ছি সেভ অ্যাজ টাইপটাকে। এইবার ব্যাস সেভ হলে পরে আমি ওটাকে ডেস্কটপে সেভ করেছি, যার ফলে ওইরকম একটা আইকন, ডিফল্ট ব্রাউজারটা এজ সিলেক্ট করা আছে বলে FST ওই সিম্বলটাই দেখাচ্ছে। তো জাস্ট we have to double click on the icon, then we will get the result. ওটা একটা ব্রাউজারে খুলবে, ন্যাচারালি ক্রোম বা এজ জাতি খুলি না কেন। তাতে দেখা যাচ্ছে ওই যে অ্যারো দিয়ে দেখা যাচ্ছে যে টাইটেল বারে ওয়েলকাম দেখাচ্ছে, আর বডি পেজের মধ্যে ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ওয়েব। এই হচ্ছে বেসিক কিভাবে HTML লিখতে হয়, কোন এক্সটেনশন হয়, সেভ করার পরে কিভাবে তা রান করতে হয়, অনেকেরই জানা। এবার মেটা ট্যাগ নিয়ে একটু আলোচনা করি। is used to provide metadata about the web page. Metadata is the information that describes the page. পেজ সম্বন্ধে আমি ডেসক্রাইব করতে পারি অনেক কিছু, এবং যেটা ডাইরেক্টলি কিন্তু ব্রাউজারে শো করে না, কিন্তু ব্রাউজারকে কিন্তু হেল্প করে। সার্চ ইঞ্জিন যে SEO, যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজিং, যেটা তাতে সাহায্য করে, যে কেউ যদি সার্চ করে তো ওই কিভাবে সার্চ করবে আমরা মেটাডেটাতে ডেসক্রিপশনে সেভাবে লিখতে পারি, তাতে হেল্প হয় আমাদের সাইটটাকে খুঁজে বার করতে বা দেখাতে। আদার সার্ভিসেস আন্ডারস্ট্যান্ড দ্য কন্টেন্ট অ্যান্ড বিহেভিয়ার অফ দ্য পেজ। ধীরে ধীরে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি মেটাডেটার। আমরা লিখলাম হেডের মধ্যে মেটা ক্যার সেট ইকুয়াল টু UTF-8। এই যে বিভিন্ন রকম ফন্ট আমরা যদি ইউজ করি সাপোর্ট করবে, মেনশনও করে দিতে পারি। আমরা দেখব মেটা নেম ভিউপোর্ট কন্টেন্ট উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 1.0। যে কোনো ডিভাইসেই যাতে ঠিক মতো খোলে সাইটটা, তার জন্য আমরা এই মেটা নেম ভিউপোর্ট এই লাইনটা লিখলাম। অ্যাকর্ডিং টু দ্য ডিভাইস উইথ ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। নেক্সট বডিতে আমরা আরেকটা ট্যাগ ইউজ করলাম, HTML ট্যাগ H1, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ওয়েব। H1 মানে হেডিং 1, সবচেয়ে বড় 1 থেকে 6 পর্যন্ত আমরা কিন্তু দিতে পারি। হেডিং ট্যাগ অটোমেটিক্যালি বোল্ড হয়ে যায়, কিছুই নয়, ওটা একটু বোল্ড আকারে দেখাবে। কিভাবে লিখতে হয় একটু আইডিয়া পাওয়া গেল। ট্যাগগুলো ইউজ করি আমাদের কন্টেন্টের আগে পরে, স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ হলো। এবার এই মেটা ক্যারেক্টার্স কি হেল্প করে, স্পেসিফাই করে যে আমাদের ডকুমেন্টে যেই ক্যারেক্টারটা আমরা ইউজ করব। UTF-8 ইজ দ্য মোস্ট কমন এনকোডিং ফর ওয়েব পেজেস, কারণ এটা সাপোর্টস একটা মানে ওয়াইড রেঞ্জ অফ ক্যারেক্টারকে সাপোর্ট করে, ইনক্লুডিং বেঙ্গলি ফন্টস। এবার আমরা যদি ওই UTF-8 দিয়ে দিই আমাদের HTML ডকুমেন্টে, তাহলে কিন্তু আমরা এনশিওর করতে পারি যে আমাদের যে বাংলা ক্যারেক্টারগুলো লিখবো সেটা রেন্ডারিং হবে ক্লিয়ারলি, সেটা ব্রাউজার কিন্তু শো করতে পারবে ক্লিয়ারলি। তো আমরা কি লিখলাম, HTML ল্যাঙ্গুয়েজ LANG ইকুয়াল টু EN লিখতে পারি, ইংলিশ এখানে BN লেখা আছে, ওটা না লিখলেও ব্যাপার নেই। মেটা ক্যারেক্টার যেটা বললাম UTF-8, কারণ ওটা বাংলাও সাপোর্ট করে, আগে যা ছিল ছিল। টাইটেলটা কিন্তু আমরা বাংলা, এখানে আমি অভ্র ইউজ করে লিখেছি, বাংলা পেজের উদাহরণ স্বাগতম, এই পেজটি বাংলা ভাষায় তৈরি করা হয়েছে, কোনো প্রবলেম হলো না কিন্তু।
আমাদের ব্রাউজার সুন্দরভাবে সেটা দেখাতে পারল। আশা করি বোঝাতে পারলাম ব্যাপারটা। পরের স্লাইডে যাওয়া যাক। আমরা একটা ছবি নিলাম, বিস্তারিত আলোচনা করব না, যেটুকু নতুন সেন্টার দিলে কি হবে, সমস্ত কিছু কন্টেন্টটা সেন্টার ট্যাগের ভেতরে লেখা হলে সেটা পেজের সেন্টারে দেখাবে। তো H1 ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ওয়েব, এই কথাটা আমাদের ওয়েব পেজের সেন্টারে ডিসপ্লে করবে। আর IMG SRC, তাহলে ইমেজ SRC মানে সোর্স, আমাদের পাথটা যেহেতু সেম ফোল্ডারে রেখেছি, অন্য ফোল্ডারে যদি রাখতাম তাহলে সেই পাথটা মেনশন করতে হতো। তো ছবিটার নাম img1.jpg, কোনো সাইজ চেঞ্জ নেই, তাহলে অর্ডিনারি যেই নর্মাল যে সাইজটা আছে সেই সাইজেই এসে গেল ডেস্কটপ ভিউতে ডান দিকে বড় ছবিটা। কিন্তু ওটা যখন আমি মোবাইলে দেখতে যাচ্ছি ছবিটা কিন্তু পুরো এলো না। কি করে আমি কম্পিউটারে মোবাইল ভিউটা দেখতে পারি? ব্রাউজারে আমি তো ওপেন হচ্ছে, ব্রাউজারটা না হয় ম্যাক্সিমাইজই হলো, ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি। আমরা কন্ট্রোল শিফট এবং আই প্রেস করলেই কিন্তু ওটা ছোট হয়ে যাবে এবং আমরা সাইজ ইচ্ছা মতো টেনে একটু ছোট বড় করে নিয়ে মোবাইল ভিউ, ট্যাব ভিউ কিরকম আসছে আমাদের একটা আইডিয়া করে নিতে পারি। তো দেখা যাচ্ছে কেটে গেল, ছবিটা এলো না। এই যে ব্যাপারটাকে আমাদের সলভ করতে হবে, রেসপন্সিভ যেটা বলা হয় ওয়েব পেজ, যে কোনো ডিভাইসেই আমার ওয়েবসাইট খোলা হোক না কেন অ্যাকর্ডিংলি তার সাইজটা যেন অ্যাডজাস্ট হয়ে যায়, খারাপ যেন না লাগে, কেটে যেন না যায়। এর জন্যেই রেসপন্সিভ ওয়েব পেজ ডেভেলপমেন্ট একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা ধীরে ধীরে যাব, কিন্তু ছবিটা অ্যাডজাস্ট কি করে করব সে প্রসঙ্গে আমি যাব। তার আগে একটু CSS এর হেল্প আমাদের নিতে হবে সেক্ষেত্রে। সেই জন্য ওই যে বলেছিলাম যে HTML কিন্তু শুধু করব না, কারণ অনেকেরই জানা আছে, সেই জন্য বোর করব না ওই জায়গাটা। HTML-ও চলবে, সঙ্গে সঙ্গে CSS-টা নিয়ে এলাম। CSS বিষয়বস্তুটা কি একদম নিয়ে নিই। CSS কাসকেডিং স্টাইল শিটস, ওটা তো ফুল ফর্ম। বেসিক জিনিসটা হচ্ছে আমরা যে HTML এ কন্টেন্টটা শো করব বিভিন্ন ট্যাগ দিয়ে, তার মধ্যে কিছু স্টাইল তো দরকার। একটা ওয়েব পেজ দেখালেই হলো না, সেটা সৌন্দর্য একটা বরাবরই গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? পেহলে দর্শনধারী, তো ওই ব্যাপারটা তো রয়েছে। সুতরাং আমাদের ওয়েব পেজগুলো যাতে সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে উপস্থাপনা করা যায় সেটা দেখার জন্য তার ট্যাগগুলোর মধ্যে কন্টেন্টটা একটু স্টাইলিশ ওয়েতে দেখানো খুব দরকার। সেই স্টাইল অ্যাপ্লাই করার জন্যই আমাদের একটা শিখতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে CSS। এই CSS বিভিন্ন HTML ট্যাগের মধ্যে স্টাইল অ্যাপ্লাই করার জন্য ব্যবহার করা হয়, যা মূলত 3 রকম: ইন্টারনাল, ইনলাইন, এক্সটার্নাল। ধীরে ধীরে আলোচনা করা যাক। একটা ছোট্ট উদাহরণ দিয়ে 3টে বিষয় একবারে একটু বোঝাই। যেমন ধরা যাক আমরা পি ট্যাগটা ইউজ করছি, পুরোটা লিখলাম না, বডির ভেতরে যে একটা প্যারাগ্রাফ লিখতে গেলে আমরা পি ইউজ করি সেখানে। তো আমি একটা লাইনে লিখেছি, দিস ইজ স্টাইলড অ্যান্ড অ্যালাইনড সেন্টার উইথ ইনলাইন CSS। এবার এই লেখাটা প্যারাগ্রাফে লিখব। তো পি তো নর্মাল ট্যাগ, তার সঙ্গে আমি ওই প্যারাগ্রাফের জন্য কি স্টাইল অ্যাপ্লাই করছি, স্টাইল ইকুয়াল টু কি কি বিষয়ে স্টাইল আমি চেঞ্জ করছি। একটা হচ্ছে ফন্টটা বোল্ড হবে, সেই জন্য ফন্ট ওয়েট কোলন বোল্ড, স্পেশালিটিটা কি বোল্ড। নেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন, ওটা আন্ডারলাইন পড়বে, তা টেক্সট ডেকোরেশন কোলন আন্ডারলাইন। এবার ওর কালারটা ব্লু হবে, কালার ব্লু, এবং ওর অ্যালাইনমেন্টটা সেন্টার হবে, টেক্সট অ্যালাইন সেন্টার। বিষয় লক্ষণীয় যে আমরা কোন ট্যাগটাকে সিলেক্ট করলাম না, প্যারাগ্রাফের ওপরে স্টাইল প্রয়োগ করব, সেই জন্য সিলেক্টর হচ্ছে পি, নিচে টেবিলে খেয়াল করতে হবে বন্ধুরা।
তার প্রপার্টিগুলো কি চেঞ্জ করছি না, ফন্ট ওয়েট, টেক্সট ডেকোরেশন, কালার, টেক্সট অ্যালাইন। ফন্ট, এই চারটে কি হলো প্রপার্টি। তাহলে সিলেক্টর প্রপার্টি এবং তার ভ্যালু কি হবে আমরা মূলত সিএসএস এ এটাই বলে থাকি। ফন্ট ওয়েট কি হবে, ভ্যালু বোল্ড, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, কালার কি হবে ব্লু, টেক্সট অ্যালাইনমেন্ট কিরকম হবে সেন্টার। এইটা বলে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আমি রান করি ওই স্টাইলটা কিন্তু অ্যাপ্লাইড হয়ে গেল। তাহলে এটা কি হলো ইনলাইন সিএসএস, যে ট্যাগ লেখার সঙ্গে সঙ্গেই ওই এলিমেন্টটা লেখার সঙ্গে সঙ্গেই আমরা স্টাইলটা লিখে দিলাম যে এই এলিমেন্টের এই স্টাইল হবে। HTML এর ভেতরে এলিমেন্ট ডিক্লেয়ারের সঙ্গে সঙ্গে, তাহলে এটাকে বলে ইনলাইন সিএসএস। দেন আসি ইন্টারনাল সিএসএস। এবার HTML বডির ভেতরে কিন্তু কোনো পি এলিমেন্টের সঙ্গে আমরা কোনো স্টাইল অ্যাপ্লাই করলাম না। নর্মালি দিস ইজ স্টাইলড অ্যান্ড অ্যালাইন্ড সেন্টার উইথ ইন্টারনাল সিএসএস লেখা আছে, কোনো স্টাইল আগের মতো কিন্তু ডিক্লেয়ার করা হলো না। তাহলে কি করে স্টাইলটা অ্যাপ্লাইড হলো এখানে না, উপরে হেড সেকশনে, এই যে হেড সেকশনে কত কিছু আমরা ডিক্লেয়ার করতে পারি। টাইটেল ট্যাগ দিইনি কিন্তু, সেই জন্য ব্রাউজারে কোনো টাইটেল শো করছে না। পি বললাম, সিলেক্ট করলাম এলিমেন্টটা, কার্লি ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কিন্তু প্রপার্টি এবং তার ভ্যালুগুলো মেনশন করে দিলাম। দেন অটোমেটিক্যালি বডির মধ্যে যখনই আমি পি এলিমেন্ট ইউজ করব, অটোমেটিক্যালি স্টাইলের মধ্যে যে পি এর সঙ্গে রিলেটেড যা যা বলা আছে, যেই যেই প্রপার্টির যা যা ভ্যালু, ও সেটা রান করবে। একটা এলিমেন্ট লিখেছি, ওই স্টাইল ট্যাগের ভেতরে আমরা অনেক কিছুই লিখতে পারতাম, অনেকগুলো ট্যাগের মধ্যেই লিখতে পারতাম, তার প্রপার্টি ভ্যালু চেঞ্জ করতে পারতাম। তাহলে এটাকে বলে ইন্টারনাল সিএসএস। বন্ধুরা, ওটা বক্স করা আছে স্টাইল ট্যাগের ভেতরে লিখেছি। তাহলে বাকি থাকলো আমাদের এক্সটার্নাল সিএসএস। নামটাই তো এক্সটার্নাল, এটা কি হচ্ছে ইন্টারনাল কেন বলা হচ্ছে না, HTML মূল ডকুমেন্টের ভেতরেই কিন্তু আমরা স্টাইলটা লিখছি, সেই জন্য দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড ইন্টারনাল সিএসএস। আর ইনলাইন কি, ওই লাইনের মধ্যেই লিখছি স্টাইলটা এলিমেন্টের সাথে। চলো দেখা যাক এক্সটার্নাল সিএসএস। এই যে মূল এক্সাম্পল HTML, তার মধ্যে আমরা বডিতে ওই একই কোনো স্টাইল প্রয়োগ হয়নি। স্টাইলগুলো আমরা একটা আলাদা ফাইলেই লিখেছি, সেই ফাইলের এক্সটেনশন কি হয়েছে সিএসএস। আমরা নাম দিয়েছি styles.css, ইট মে বি এনিথিং বাট এক্সটেনশন নেম শুড বি CSS। তার মধ্যে ওই একই, যেমন আমরা ইন্টারনালে লিখেছিলাম ওই এলিমেন্টের সঙ্গে পি এলিমেন্টের সঙ্গে যা যা দরকার লিখে দিয়েছি, কিন্তু সেটা বাইরে আলাদা একটা ফাইলে, এক্সটার্নাল ফাইলে styles.css। আর এক্সাম্পল তাহলে চিনবে কি করে, ওটা লিঙ্ক করা আছে, যেমন আমরা সিতে ইনক্লুড করি না বা পাইথনে ইম্পোর্ট করি, অনেকটা ওরকমই একটা লিঙ্ক তো রাখতে হবে। তা লিঙ্ক REL স্টাইল শিট কি ধরনের, টাইপটা ফাইল টাইপটা টেক্সট CSS, টেক্সট মোডেই লেখা, ওটা CSS ফাইল। আর রেফারেন্সটা কি styles.css। এই কথাটা লিখলেই কিন্তু ওই স্টাইলস CSS এ যা যা এলিমেন্টের সঙ্গে আমরা শুধু নট অনলি যে পি দিতে হবে তা নয়, যা যা আমরা ডিক্লেয়ার করব প্রত্যেকটা স্টাইল কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে HTML এ, আলাদা HTML এ যে ফাইলটা লিখব সেখানে। পাথ দেওয়া নেই স্টাইলস CSS এর, কারণ একই ফোল্ডারের মধ্যে দুটো ফাইল আছে। কিন্তু বারবার বলছি, যদি ডিফারেন্ট ফোল্ডারে হয় সেক্ষেত্রে কিন্তু পাথটা সঠিকভাবে মেনশন করতে হবে। যেহেতু একই ফোল্ডারে আছে সেজন্য ডিরেক্ট styles.css লেখা আছে। যদি একটা স্টাইল বলে বা CSS বলে ফোল্ডারের ভেতরে রাখতাম, তাহলে কিন্তু CSS/styles.css মেনশন করতে হতো। এই গেল আমাদের এক্সটার্নাল CSS, ইন্টারনাল CSS অ্যান্ড ইনলাইন CSS। এবার ওই যে ছবিটা এলো না, দেখাচ্ছিলাম আগে, একটা ছবি আমরা লিঙ্ক করেছিলাম imgsrc দিয়ে HTML এ, সেটা ডেস্কটপ বা ল্যাপটপে যখন আমরা ব্রাউজারে খুলছি তখন কোনো অসুবিধা হচ্ছে না, মোবাইলে গেলেই কেটে যাচ্ছে, ইমেজটা আসছে না।
সেই জন্য একটা স্টাইল আমরা মেনশন করলাম ওই ইন্টারনাল সিএসএস এ। স্টাইল ট্যাগের ভেতরে লেখা আছে রিমার্কে মেক দ্য ইমেজ রেসপন্সিভ। রেসপন্সিভ মানে কি, যে কোনো ডিভাইসেই খুলি না কেন ছবিটা কিন্তু ঠিকঠাক দেখাতে হবে। ডট রেসপন্সিভ -img, ওটা তো নাম। ডট, এই ডট কথাটা যে দেওয়া আছে না, এটাকে ক্লাস বলা হয়, ঠিক আছে? তো ক্লাসের নামটা কি, রেসপন্সিভ -img। তার মধ্যে কি দেওয়া আছে, ম্যাক্স উইথ 100%, মানে যেই ডিভাইসের উইথ যা হবে ওটাকে 100% অনুযায়ী ছবিটা চেঞ্জ হবে, এবং অ্যাকর্ডিংলি ওই অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী, কিন্তু অ্যাসপেক্ট রেশিও মানে কি, ওই উইথ অনুযায়ী হাইট যতটা হওয়া উচিত অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে নেবে, যার ফলে যে কোনো ডিভাইসেই খুলি না কেন আমার ছবি নিয়ে সমস্যা কিন্তু হবে না। ALT ট্যাগ কি করে, মাউসটা নিয়ে রাখলে এটা মেসেজ দেখায়। ক্লাসটা মেনশন করে দেওয়া আছে রেসপন্সিভ IMG, যেটা আমরা ডট দিয়ে বলেছি, ঠিক আছে? এই জন্য সিএসএস দরকার। রেসপন্সিভ বানানো তো একটা বড়, আজকের দুনিয়ায় শুধু ওয়েবসাইট বানালে তো হবে না, উই ক্যান ওপেন within any device. It may be tab, it may be smartphone. স্মার্টফোনেরও স্ক্রিন নানা রকম হতে পারে, যাতেই খুলি না কেন আমার ওয়েব পেজ যেন ঠিকঠাক দেখায়। এবার চেহারাটা দেখা যায়। ডান দিকে আমার কম্পিউটার ভিউ বা ডেস্কটপ ভিউ, সেখান থেকে একটু ক্রপ করে নেওয়া আছে। আবার বাঁদিকে কিন্তু ওটাই আমি Ctrl+Shift+I দিয়ে ভিউটাকে দেখে নিয়েছি, ঠিক রেসপন্সিভ হয়ে গেছে, পুরো ছবিটাই কিন্তু চলে এসছে। সেই জন্য সিএসএস এর গুরুত্ব কিন্তু অপরিসীম। স্কিপ করবেন না বন্ধুরা, ওয়েব ডেভেলপমেন্টে অনেক দূর যেতে হবে আমাদের। লাস্টে কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক নিয়ে পড়তে হবে, রিয়াক্ট, অ্যাঙ্গুলার, এইসব। সুতরাং মূলত রিয়াক্টটা নিয়েই আলোচনা হবে। একটু ধীরে ধীরে যেতে হবে, সবার কথা মাথায় রেখেই আমি করছি। ওয়েব পেজ ডেভেলপমেন্টটা HTML CSS একই সঙ্গে এইভাবে চলবে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, বড়দিনের শুভেচ্ছা আবার সবাইকে জানাই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না।